এ ধরনের কাজের ক্ষেত্রে প্রণোদনা অত্যন্ত সীমিত, বিজ্ঞাপন নাই। যারা পত্রিকা বের করে তারা এতটা আগ্রহী না এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে, পাঠকও সেরকম পাওয়া যায় না, লেখকও খুব বেশি নাই। আমি একটু পেছনের দিক থেকে একটু যদি আসি, 97 সালে আমি তখন সাপ্তাহিক বৈকালীর নির্বাহী সম্পাদক ছিলাম। সাপ্তাহিক বৈকালী থেকে একটা মাসিক সাহিত্য ম্যাগাজিন প্রকাশিত হতো। আমার সাথে কিছু লিখিয়েদের সম্পর্ক ছিল, আড্ডা ছিল, তারা মাঝে মধ্যে আমার কাছে আসতো। আসলে সাপ্তাহিক পত্রিকার পেটের ভিতর থেকে আবার একটা সাহিত্য সাময়িকী বের করা ওই সময় অনেক কঠিন ছিল। তো আমি একদিন আমাদের সম্পাদক জামাল উদ্দিন ছুট্টু, তিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন, পরম করুণাময়, তাকে জান্নাতবাসী করুন। আমি একদিন ছুট্টু কাকার কাছে গিয়ে বললাম যে কাকা, আমরা নিয়মিত সাপ্তাহিক পত্রিকা করি, শুধু এটা দিয়ে হবে না। উনি বললো যে কি করতে হইব, একটা মাসিক ম্যাগাজিন লিখবো, এটা ম্যাগাজিন ফরম্যাটে বাইরে হবে, 16 পৃষ্ঠা। ওনার নিজের প্রেস ছিল, উনি কোনো আপত্তি করেন নাই। উনি বললেন যে ঠিক আছে তুমি করো। তো ওই ম্যাগাজিনের মাধ্যমে প্রথমে আমরা নাম দিয়েছিলাম শেখর, পরে খবর পেলাম যে ছাগলনাইয়া থেকে কিছু বন্ধু তারা এই নামে একটা ত্রৈমাসিক পত্রিকা করে। তো এক সংখ্যা শেখর নামে বের করার পরে আমরা মাসিক নীলকমল নামে আমরা শুরু করি, এবং প্রায় 30টা সংখ্যা বের হয়। মানে আমি যে 2.5 বছর ওই পত্রিকার দায়িত্বে ছিলাম, ওই 2.5 বছর প্রতি মাসে নীলকমলের 30টা সংখ্যা প্রকাশিত হয়েছে। ওই নীলকমলের মাধ্যমে কিন্তু নুরুল আমিন হৃদয়ের লেখালেখি শুরু। আমি আরো অনেকেই ওই সময় সেখানে লিখতেন, সবার নাম আমি এখন বলছি না। এখন অনেকেই জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো বিখ্যাত জায়গায় আছেন। তো এটার জন্যই বললাম এই কথাটা, যে একজন সম্পাদক বা পত্রিকার মালিক উনি যদি আন্তরিক হন, উনি যদি এ ধরনের একটা নেশা তার ভিতরে থাকে যে আমার পত্রিকাটা নিয়মিত বের হবে, পাশাপাশি তরুণ লেখকদের একটা স্পেস করে দেওয়ার জন্য আমি একটা মাসিক সাময়িকী দিতে পারি যেটা। এবং আমি 2.5 বছর কাজ করার পরে যখন ওই পত্রিকাটি থেকে চলে আসি, এরপরে কিন্তু পত্রিকাটা আর বেশি দিন কন্টিনিউ হয়নি এবং ওই মাসিক সাময়িকীটাও আর হয়নি। পরবর্তীতে অনিয়মিতভাবে কিছু লিটল ম্যাগাজিন যেটা আমরা বলি সেটা ছিল ফেনীতে বিভিন্ন সময়, তবে কোনোটিই কিন্তু খুব বেশি দূর এগুতে পারেনি। হয়তো সম্পাদক ফেনীতে ছিলেন, তিনি ঢাকায় চলে গেছেন, অথবা তিনি কোনো চাকরিতে চলে গেছেন, বা তিনি এটা সাংবাদিকতার মধ্যে আর নাই, হইতে পারে নানা কারণে, কিন্তু হয়নি। দীর্ঘদিন পরে, দীর্ঘ বিরতির পরে, কয়েক বছর আগে থেকে দৈনিক ফেনী তারা প্রথমে যেটা করলো, একটা নিয়মিত সাহিত্য পাতার আয়োজন, যেটা কিন্তু ফেনীর এমনিতেই দৈনিক পত্রিকা বাইর করাটাই কিন্তু কঠিন কাজ আমাদের এই শহর থেকে। কিন্তু তার ভিতরে আবার একটা পাতা প্রতি বৃহস্পতিবার নন্দকানন, যেটা আলমগীর মাসুদের সম্পাদনা এবং আমাদের প্রিয় রিজবির উৎসাহে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। এটি খুবই টাফ, কারণ হচ্ছে এই সমস্ত পত্রিকাগুলো আসলে সেরকম প্রণোদনা নেই, বিজ্ঞাপন নেই, পত্রিকা চালানোই অনেক কষ্ট হয়ে যায়। মাসুদ আবার খুব সিরিয়াস একজন সাহিত্য সম্পাদক, সে খুব যত্ন করে, সময় নিয়ে, যত্ন নিয়ে, মনোযোগ দিয়ে সে কাজ করে। এই জন্য প্রতি সপ্তাহে আমি কিন্তু এই পত্রিকাটা প্রতিদিন আমার বাসায়, আমাদের দুলাল আছে ছোট ভাই, সে দিয়ে আসে, এবং প্রতি বৃহস্পতিবার আমি কিন্তু এটা ফলো করি যে এই সংখ্যা কারা লিখেছে বা কোন ধরনের বিষয়গুলা এসছে। পাশাপাশি এই যে উত্তরকাল, এটা দেখে আমি অবাক হলাম যে এই ধরনের একটা ম্যাগাজিন, আমার অভিজ্ঞতা যেটুকু বলে, এখানে কম্পিউটারের কাজ আছে, এখানে আর্ট পেপার কাভার করা হয়েছে, এখানে 80 গ্রামস অফসেট পেপার ইউজ করা হয়েছে, কিছু ইলাস্ট্রেশন আছে ভেতরে, কম্পিউটারের কম্পোজ আছে, কিছু কাজ আছে, কিন্তু কোনো বিজ্ঞাপন নাই। একটা মাত্র বিজ্ঞাপন আছে আমাদের জাকি ইসলাম ফার্নিচার, আমার ছোট ভাই, সেটা থেকে খুব বেশি কিছু পাওয়ার সম্ভাবনা নাই আমি জানি, হয়তো 2-4 হাজার টাকা দিতে পারে। আমরা তো দীর্ঘ সময় ধরে এই কাজগুলা করছি এবং এগুলোর মধ্যে রয়ে গেছি, সেক্ষেত্রে এটা অনেক বড় দুঃসাহস।
যেটা রিজভী এবং তার টিম অনেক কষ্ট করে হলো এটা কন্টিনিউ তারা রাখছে। এই জায়গাগুলোতে আসলে পৃষ্ঠপোষকতার বড়ই অভাব, পৃষ্ঠপোষকতা ছাড়া এই সম্ভব না। আরো কয়েকটা পত্রিকা পাশাপাশি ফেনীর সময় অনিয়মিতভাবে হলেও ফেনীর সময় সাহিত্য পাতা প্রকাশ করে। আর আসলে ওই মাসুদ একটা কথা বলছে যে কেন এ ধরনের কাজগুলো হচ্ছে না। এখন আমি ধরেন একটা পত্রিকার সম্পাদক, আমি পত্রিকাটা হয় কারোর থেকে পাইলাম নাহলে কারোর থেকে কিনলাম, আমি নিজেই তো সাহিত্য মনস্ক না, আমি কেন একটা সাহিত্য পাতা আমি দিব, একজন সাহিত্য সম্পাদক নিয়োগ করব? আমার ভিতরে তো সাহিত্যের নেশা, ওই স্পৃহাটা আমার ভিতরে থাকতে, পড়াশোনার অভ্যাসটা আমার মধ্যে থাকা লাগবে। দিনসুট্টুর উদাহরণটা কেন দিলাম, আজ থেকে 30 বছর আগে ওই লোকটা কিন্তু সে কিন্তু সাহিত্যিক না, সে কবিও না, লেখালেখি জীবনে করে নাই, কিন্তু সে এই ধরনের প্রকাশনাগুলোকে সে লাইক করে, সে ধারণ করে, তার কাছে ভালো লাগে। তার পত্রিকাটা প্রতি বুধবারে তার টেবিলে আসে, ওটার সাথে প্রতি মাসে তার একটা ম্যাগাজিন টেবিলে আসে, একটা প্রচ্ছদ থাকে, এখানে কটা লেখকের নাম থাকে, ভেতরে কার কার লেখা আছে, সে একটু উল্টায় পাল্টায়, সে মজা পায়। এই মজাটা তো পাইতে হবে। শুধুমাত্র আপনার পকেটে টাকা থাকলে যে আপনি সাহিত্য করতে পারবেন বা ম্যাগাজিন বের করতে পারবেন তা কিন্তু না। তাহলে সবচেয়ে বেশি ম্যাগাজিন এবং সাহিত্য সামগ্রী স্টারলাইন থেকে প্রকাশিত হইতো। যদি শুধুমাত্র টাকা থাকলে অনেক ভালো পত্রিকা, অনেক ভালো ম্যাগাজিন, অনেক ভালো সাহিত্য সাময়িকী, অনেক বড় সাহিত্য সম্পাদক পালা যেত, তাহলে ওরা সবচেয়ে বেশি পালার ক্ষমতা তাদের ছিল। তারা তো পারে না এখন পর্যন্ত এক পেজের একটা সাহিত্য পাতা অন্তত বছরে একটা করার জন্য, ঠিক না? তাহলে সমস্যাটা কোথায়? এটা শুধুমাত্র সামর্থ্যের সাথে সম্পর্কযুক্ত না, এটা হচ্ছে আপনি সম্পাদক, আপনি কতটুকু এটাকে ধারণ করেন, কতটুকু এটাকে আপনি ভালোবাসেন, আপনি তরুণ লেখকদের জন্য কতটুকু আপনি স্পেস দেওয়ার ইচ্ছা পোষণ করেন, এই সমস্ত বিষয়গুলোর উপর বিষয়গুলো ডিপেন্ড করে। আর আমি ধরেন যে প্রায় 20-22টা জেলাতে আমি ঘুরছি, আমি যখনই কোনো জেলাতে যাই আমি প্রেস ক্লাবে যাই, পত্রিকা স্টলে যাই, এবং প্রেস ক্লাবে গেলে কিন্তু হয় কি, ওখানকার পত্রিকাগুলো পাওয়া যায় প্রেস ক্লাবে। তাহলে পত্রিকাগুলো যদি পাওয়া যায় তাহলে ওগুলো মান, ওখানে যারা লিখতেছে, যারা রিপোর্টিং করে তারা কি কোয়ালিটির এটা বোঝা যায়, ওখানকার সমস্যাগুলো বোঝা যায়। তো প্রায় 20-22টা জেলা ঘুরে কিন্তু আমি এই মানের প্রকাশনা এবং এই মানের আমি সাহিত্য সাময়িকী কিন্তু আমি দেখি নাই। হয়তো আমার চক্ষুর অন্তরালে থাকতেও পারে, কিন্তু মনে হয় না। কারণ আমরা তো ধরেন যে প্রায় 3 যুগের সাংবাদিকতায় এমন কোনো অঞ্চল বাকি রাখি নাই, চষে বেড়ায় নেই যে এমন কোনো জায়গা নাই। এখানকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো বলেন, কিছুদিন আগে গোপালগঞ্জ গেছি, এবং গোপালগঞ্জেও কিন্তু ওই প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে অনেকটা সময় আমরা কাটাইছি। তো এই জন্য কথাটা বললাম যে এটা খুবই দুঃসাহসের ব্যাপার, এবং আমাদের স্থানীয় যে সমস্ত মানে তরুণরা বা কবি সাহিত্যিকরা লেখালেখি করে নিয়মিত অনিয়মিতভাবে, তাদের জন্য একটা বিশাল একটা প্রাপ্তি এই এই প্রকাশনাগুলো। বিশেষ করে প্রতি বৃহস্পতিবারে যে প্রকাশনাটা এখান থেকে হয় সেটা বেশি গুরুত্বপূর্ণ এই মাসিক এবং বাৎসরিক প্রকাশনার চেয়েও। কারণ মাসিক প্রকাশনাটা করবেন আপনি বিষয়ভিত্তিক, হয়তোবা ওখানে আপনি স্পেস দিবেন 2জন 3জন 4জনকে, এর বেশি কিন্তু আপনি স্পেস দিতে পারতেছেন না। এবং আপনাদের বার্ষিক প্রকাশনা যেটা, সেটা প্রতিষ্ঠা বার্ষিকীতে হোক, ঈদ উপলক্ষে হোক, সেখানে কিন্তু বাছাই করা লেখকদের লেখাগুলাই কিন্তু আপনারা নিচ্ছেন, ঠিক না? তাইলে সাধারণ লেখকদের লেখা প্রকাশের জায়গা হচ্ছে কোনটা? ওই যে এটা মন্দ কারণ। পাশাপাশি আপনারা যে পাঠচক্রটা করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমাদের এখানে যে ওই মোশাররফে যেটা বললো, জয়রানল থাকতে কিছু পাঠচক্র হইতো, কিন্তু জয়রানল ভাঙা হয়েছে 2008-এ। 2008 থেকে তাহলে 2026 কত বছর? 18 বছর। তো গত 15-16 বছর তো কোথাও কোনো পাঠচক্র দেখি নেই বললে চলে। হচ্ছে দৈনিক ফেনীর নন্দকানন পাঠচক্র। আর আমি সৌভাগ্যবান, নন্দকাননের 6টা পাঠচক্রের মধ্যে আমার মনে হয় 2টাতেই আমি আলোচক হিসেবে ছিলাম। তো আমার কথা হচ্ছে যত কষ্টই হোক এটা কন্টিনিউ রাখেন। আমাদের এই অঞ্চলে অত্যন্ত ভালো একটা প্রকাশনা হিসেবে দৈনিক ফেনী, নন্দকানন। সবাইকে আবারও অনেক অনেক
ধন্যবাদ, শুভেচ্ছা।